নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি প্রাইম টাইম। কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরিকল্পনা করেই এই গণধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। পরিকল্পনা মাফিক কসবা ল কলেজের ভিতরেই গণধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। ছাত্রীকে আটকে রেখে অত্যাচার করে ৩ জন। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিল তথ্য প্রমাণের। মনোজিতের শরীরেও মিলেছে আঁচড়ের দাগ। অপরাধ করেও নির্বিকার মনোজিৎ, না পালিয়ে খোশ মেজাজের শহরেই কেন ভয় ডরহীন ভাবাচ্ছে পুলিশকে। মনোজিতের মাথায় কি প্রভাবশালী হাত? নজরে মনোজিৎ মিশ্রের কল ডিটেলস। 26শে জুন উপাধ্যক্ষকে ফোন করে মনোজিৎ। নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় মনোজিতের সঙ্গে। কি এমন কথা উপাধ্যক্ষের, জানতে ভাইস প্রিন্সিপালকেও জিজ্ঞাসাবাদ। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা দেখা গিয়েছে যে মনোজিৎ মিশ্র সে এত বড় অপরাধ করেছে, অপরাধ করার পরেও তার যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হচ্ছে না সে এত বড় অপরাধ করেছে। নির্বিকার মনোজিৎ মিশ্র, এখনো পর্যন্ত এই মনোজিৎকে নিয়ে কি কি তথ্য সামনে এসেছে? মনোজিৎ মিশ্রের যে বেপরোয়া মনোভাব, তার একটা কারণ তো অবশ্যই যে তার মাথার উপরে শাসক দলের বিভিন্ন নেতানেত্রীদের যে হাত রয়েছে বা তাদের ছত্রছায়াতেই মনোজিৎ মিশ্রের এই রমরমা কারবার। এবং এর আগেও বিভিন্ন ক্ষেত্রে মনোজিৎ মিশ্র তিনি কিন্তু বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন, এমনকি তাকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে সে কিন্তু জামিন পেয়ে যায়। এবং শুধুমাত্র তাই নয়, চলতি মাসে অর্থাৎ জুন মাসেও কিন্তু মনোজিৎ মিশ্র একটি এটিএমে ধূমপান করতে করতে সে প্রবেশ করে, নিরাপত্তারক্ষীকে মারধর করার মতো অভিযোগ সামনে আসছে। এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের অন্যান্য ছাত্রীদেরকেও কিন্তু বিভিন্ন সময় ব্ল্যাকমেল করা বা বিভিন্ন ভিডিও দেখিয়ে তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়ার মতো অভিযোগ ইতিমধ্যে সামনে আসছে। অর্থাৎ কলেজে মনোজিৎ মিশ্রের কী পরিমাণ দাদাগিরি চলতো সেটা কিন্তু এই ঘটনাগুলো দেখলেই একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু গভর্নিং বডির যে সদস্য যারা রয়েছেন বা প্রেসিডেন্ট তথা বিধায়ক অশোক দেবের একেবারে ঘনিষ্ঠ বলে পরিচিত এই মনোজিৎ মিশ্র, অর্থাৎ তার প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় মনোজিৎ মিশ্র সে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটানোর পরে সে কিন্তু পার পেয়ে গিয়েছিল। এবং তারই সঙ্গে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে গত 25শে জুন রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে, তার পরবর্তীতে অর্থাৎ 26শে জুন সকালে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্র সে কিন্তু ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল এবং বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। মনোজিতের ফোনের যে কল ডিটেলস রেকর্ড, সেখান থেকে এই বিষয়গুলো সামনে এসেছে। এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে সে গ্রেফতার হওয়ার আগে ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিতের যে কথোপকথন, সেখানে কি কোথাও গিয়ে গোটা ঘটনা জানানোর জন্যই সে ফোন করেছিল, বা ভাইস প্রিন্সিপাল তিনি এই বিষয়টি জানার পরে তিনি কি কলেজের অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বিষয়টি জানিয়েছিলেন, গভর্নিং বডিকে জানিয়েছিলেন? যদি না জানিয়ে থাকেন তাহলে কেন জানাননি, সেই বিষয়গুলোই তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছে। তার মনোজিতের ফোন কলস রেকর্ড তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে এবং কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছিল মনোজিৎ, সেই বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছেন। পাশাপাশি জেব এবং প্রমিত তাদের মোবাইল ফোনও কিন্তু একেবারে স্ক্যানিং করা হচ্ছে। তার কারণ যেরকমটা তুমি বললে যে দুটি ভিডিও ইতিমধ্যে পাওয়া গিয়েছে, মনোজিৎ এবং প্রমিত এই দুজনের মোবাইলে কিন্তু এই গণধর্ষণের ভিডিও পাওয়া গিয়েছে। অর্থাৎ যে কথা নির্যাতিতা তিনি অভিযোগে বলেছিলেন যে ভিডিও রেকর্ড করা হয় এবং সেই ভিডিও দেখে তাকে কিন্তু ব্ল্যাকমেল করার একটা পরিকল্পনা অভিযুক্ত যারা তাদের ছিল, সেই বিষয়গুলো কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং মনোজিৎ এক্ষেত্রেও কিন্তু প্রভাব খাটানোর একটা চেষ্টা করেছিল, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই একেবারে স্পষ্ট। সঙ্গে থাকো মৌমিতা। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, মনোজিৎ মিশ্রের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে, এর পাশাপাশি প্রমিত এবং জয়ব তাদের কল ডিটেলসও দেখা হচ্ছে। তবে মনোজিৎ মিশ্রের কল ডিটেলস দেখে যা জানা গিয়েছে, যে তথ্য সামনে এসেছে, 26শে জুন অর্থাৎ ঘটনার পরের দিন, ঘটনা ঘটেছিল 25 তারিখে, 25 তারিখের পরের দিন 26শে জুন উপাধ্যক্ষকে ফোন করে মনোজিৎ। ডক্টর নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল মনোজিতের। তবে কি এমন কথা হলো তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো, কসবা গণধর্ষণ কাণ্ডে নজরে 16 জন পড়ুয়া। 16 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে সোমবার। 6 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কসবা গণধর্ষণ কাণ্ডে নজরে 16 জন পড়ুয়া। সোমবার অর্থাৎ গতকাল 6 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবার ধাপে ধাপে বাকি পড়ুয়াদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আর কি আপডেট রয়েছে? আর দেখো একেবারেই তাই, আমি এই বিষয়ে একটু জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে এই কসবা কাণ্ডে দ্রুত চার্জশিট তৈরি করতে হবে লালবাজারের তরফ থেকে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সিটের সদস্য সংখ্যা তুমি জানো বেড়ে 9 জন করা হয়েছে, এবং সিটের সদস্যদের সঙ্গে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু বৈঠক করেছেন। যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে সেগুলো কোন স্টেজে রয়েছে, তদন্ত কোন স্টেজে রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি কিন্তু খোঁজ খবর নেন। এবং নির্যাতিতার শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, যে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছিল, সেগুলোকে মিলিয়ে দেখার জন্য অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, সেই বিষয়গুলোকেও জোর দেওয়া হচ্ছে। এবং এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ঘটনার দিন প্রায় 7.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করেছেন, বিকেল 3:30 থেকে একেবারে রাত্রির 11টা পর্যন্ত। এবং সেখানেই দেখা যাচ্ছে যে গত 25শে জুন কলেজ ক্যাম্পাসে বিশেষত বিকেলের পরে 16 জন পড়ুয়ার উপস্থিতি কিন্তু নজরে এসেছে। সেক্ষেত্রে পঠন পাঠন শেষ হয়ে যাওয়ার পরে এই পড়ুয়ারা তারা কলেজ ক্যাম্পাসে কি করছিলেন সেই বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। 16 জনের মধ্যে 6 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকালই তাদের ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং বাকি 10 জন পড়ুয়াকেও ধাপে ধাপে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন। অর্থাৎ এই ধরনের ঘটনা যেটা সাউথ ক্যালকাটা ল কলেজের গ্রাউন্ড ফ্লোরে ঘটছে, গার্ড রুমে ঘটছে, সেক্ষেত্রে অন্যান্য পড়ুয়ারা তারা এই বিষয় সম্পর্কে কিছু আঁচ করেছিল কিনা, তারা কিছু জানতো কিনা, এবং যেটা তথ্যে উঠে আসছে যে প্রথম সেমিস্টারের একজন ছাত্রীরও উপস্থিতি কিন্তু নজরে এসেছে। অর্থাৎ অন্যান্য পড়ুয়ারা তারা এই বিষয় সম্পর্কে কতটা কি অবগত ছিল সেই বিষয়গুলোই তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, এবং তাদেরকেও মনোজিৎ কোনো রকমভাবে প্রভাব বিস্তার করেছিল কিনা, যে ঘটনা জানার পরেও যাতে তারা বাইরে কোনো কিছু না জানায় বা এই বিষয় সম্পর্কে যাতে মুখ না খোলে, সেই বিষয়ে মনোজিৎ তাদেরকে কোনো নির্দেশ দিয়েছিল কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছে বা কলেজের অন্যান্য পড়ুয়া যারা রয়েছে তাদেরকে ঘটনার দিন ওই ক্যাম্পাসে দেখা গিয়েছিল, তাদেরকেও কিন্তু একই রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কলেজের ভাইস প্রিন্সিপাল তাকেও কিন্তু 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকালই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আরও বিভিন্ন বিষয়ে তাকে কিন্তু জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বয়ান এবং অন্যান্য যারা পড়ুয়ারা রয়েছে তাদের বয়ানের ওপরেও তদন্তকারীরা একই রকমভাবে জোর দিচ্ছেন। ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিল প্রতিনিধি মৌমিতা মিত্র। অবশেষে ল কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে মনোজিৎ মিশ্রকে, তার চাকরি গেল। এবার কি ওকালতিও ঘুচবে মনোজিতের? এই খবর নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পরে। ল কলেজের আজকে জিবি বৈঠক হয়। কসবা ল কলেজের জিবির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত 3 জনকেই বহিষ্কার করা হলো। অস্থায়ী কর্মী পদ থেকে বরখাস্ত মনোজিৎকে বহিষ্কার করা হয়েছে 2 পড়ুয়া প্রতিম এবং জয়বকে। নির্যাতিতা চিকিৎসায় সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে ল কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে মনোজিৎ মিশ্রকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আজকে ল কলেজের গভর্নিং বডির বৈঠক ছিল, সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? একেবারেই দেখো পম্পি, আজ কিন্তু পরিচালন সমিতির বৈঠক ছিল, যেখানে একদিকে যেমন ভাইস প্রিন্সিপাল তিনি উপস্থিত ছিলেন, তার পাশাপাশি অশোক দেব যিনি গভর্নিং বডির একেবারে মাথায় রয়েছেন প্রধান, এবং তার পাশাপাশি গভর্নিং বডির যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং প্রায় 1.5 ঘন্টা কিন্তু বৈঠক চলে, এবং টানা বৈঠকের পর জানানো হয় এই বৈঠক থেকে কিন্তু একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা সামনে আসার পর থেকে যে দুটো বিষয় নিয়ে সবথেকে বেশি প্রশ্নচিহ্ন দেখা গিয়েছিল সেটা হচ্ছে নিরাপত্তা রক্ষী এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ নিয়ে। এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে এই পরিচালনা সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে কলেজে। এবং এতদিন পর্যন্ত কিন্তু 2 জন করে নিরাপত্তা রক্ষী থাকতো, তবে কোনো মহিলা নিরাপত্তা রক্ষী কলেজে ছিল না। এবার থেকে কিন্তু কলেজে মহিলা নিরাপত্তা রক্ষীও রাখা হচ্ছে। এবং আগে যে নিরাপত্তা রক্ষীদের এজেন্সি অর্থাৎ সানফ্লাওয়ার নামে যে এজেন্সির নামে ইতিমধ্যে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে, তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। এবার কিন্তু নতুন নিরাপত্তা রক্ষীর এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের বিষয়ে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার পরে তবেই কিন্তু দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ পরে যাতে কোনো রকম গাফিলতি না দেখা যায় সেই বিষয়টি কিন্তু খোঁজ খবর নিয়ে তারপরেই দায়িত্ব দেওয়া হবে। তার পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখেছিলাম ঘটনার পর থেকেই কিন্তু কলেজে একাধিক জায়গায় সিসিটিভি ইনস্টল করা হয়েছিল এবং আরও সিসিটিভি ইনস্টল করা হবে। অর্থাৎ কলেজের ভেতরে এবং বাইরে সমস্ত জায়গায় সিসিটিভি ইনস্টল করা হবে, এমনটাই কিন্তু পরিচালনা সমিতির বৈঠকের শেষে জানানো হয়।
তার পাশাপাশি জানানো হয় ইতিমধ্যেই মনোজিৎ মিশ্র এবং প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদ তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যাতে কলেজ ব্যবস্থা নেয় এবং মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই যে অভিযোগ উঠে এসেছে সেগুলি নিয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত চালাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই এই পরিচালনা সমিতির বৈঠক থেকেই কিন্তু একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে কলেজে। অর্থাৎ মনোজিৎ মিশ্রের নাম সামনে আসার পর থেকে আমরা দেখেছিলাম কলেজে ভাঙচুর থেকে শুরু করে হুমকি এবং প্রাক্তনী হওয়া সত্ত্বেও একজন অস্থায়ী কর্মচারী হয়ে যেভাবে কলেজের মধ্যে তার দাদাগিরি বা দাপট চলতো সেই ধরনের ঘটনার কোনোভাবেই যাতে না ঘটে তার জন্যই কিন্তু অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে, যারা কিন্তু এই ধরনের ঘটনা আবার যদি কখনো ঘটে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয় সেই কারণেই কিন্তু অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। এবং যে তরুণী যাকে গণধর্ষণ করা হয়েছে সেই তরুণীর যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে কিন্তু কড়া নজরদারি দেবেন কলেজ কর্তৃপক্ষ। তার শারীরিক চিকিৎসার জন্য যে সমস্ত খরচ, তার পাশাপাশি তার পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় এবং তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম দিকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ নজরদারি চালাবেন এমনটাই কিন্তু পরিচালন সমিতির বৈঠক থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি আমরা জানি গতকালই জানানো হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু কলেজ বন্ধ থাকছে। এই বিষয়ে জানানো হয় যে উচ্চশিক্ষা দপ্তর এবং কলকাতা পুলিশের কাছে তারা একটি চিঠি পাঠাবেন, সেখান থেকে যখন সবুজ সংকেত মিলবে তখনই কিন্তু কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে 16 তারিখ যেহেতু পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিভাবে পরীক্ষা করা হয় বা অন্যত্র পরীক্ষা নেওয়া সম্ভব হয় কিনা সেই বিষয়টা কিন্তু আলোচনা করে পরবর্তীতে জানানো হবে। ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। মনোজিতের সদস্যপদ বাতিলের সুপারিশ করা হবে, বার কাউন্সিলের সুপারিশ করা হবে এমনটাই জানিয়েছেন অশোক দেব। পরিচালন কমিটির সভাপতি অশোক দেব আর কি বলেছেন শোনাবো। আজকে জিবি মিটিং ছিল, আমরা দেখতে সবাই মিটিং হাজির। একজন আসতে পারে শরীর খারাপ বলে মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব তদন্তের ক্ষেত্রে। 2, এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। পরিচালন কমিটির আরো সদস্য কি জানিয়েছেন শোনাবো। সিদ্ধান্ত পরিচালন কমিটির যে বৈঠক হলো তার থেকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে এক তো ওই যারা অ্যাকিউজ তাদেরকে কলেজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে টার্মিনেট করে দেওয়া হয়েছে। তার জন্য যা যা প্রসিডিওর সেগুলো আমরা করেছি। আর মেয়েটির সাথে আমরা দেখা করতে চাই না অ্যাপ্রোপ্রিয়েট টাইম, আর কারণ এখন তদন্ত চলছে, সেই তদন্ত প্রক্রিয়া আমরা কোনো ব্যাঘাত করাতে চাই না। তদন্ত প্রক্রিয়ায় যদি আমাদের কিছু আমরা সাহায্য করবো, যেটা আমাদের জিবি মিটিংয়ে ঠিক হয়েছে। গভর্নিং বডি মনিটরিংয়ে অ্যান্টি র্যাগিং কমিটি আমরা নতুন করে ফরমেশন করছি। হ্যাঁ, সিসিটিভি আমাদের আছে, আরও সিসিটিভি সংখ্যা বাড়ানোর জন্য আমরা টেন্ডারিংয়ের মাধ্যমে টোটালটা যাতে ইনসাইড আউটসাইড আমরা সিসিটিভি দিতে পারি তার সিদ্ধান্ত আমরা আজকের গ্রহণ করলাম। আরো খবর নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পরে। কসবা কাণ্ডে ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হয়। কসবা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মোট 4 জনকে। ধৃতদের আজকে আলিপুর আদালতে পেশ করা হয়। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ, আইনজীবীদের বিক্ষোভেই উত্তাল হয় এলাকা। অভিযুক্তদের পক্ষে দাঁড়াতে অস্বীকার আদালত চত্বরেই, তারপরে বিশাল পুলিশ বাহিনী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কসবা কাণ্ডে ধৃতদের আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে, তার কি আপডেট রয়েছে? এর পাশাপাশি জানতে চাইবো আলিপুর আদালত চত্বরেও বিক্ষোভ দেখার আজকে আইনজীবীরা, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো বন্ধু, 4 জন অভিযুক্ত, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং নিরাপত্তা রক্ষী 4 জনকে আজকে আদালতে পেশ করা হয়েছিল। সরকারি আইনজীবীর তরফ থেকে 10 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে এবং যেটা মূলত সরকারি আইনজীবীর তরফে আদালতে সওয়াল করা হয় যে নির্যাতিতা তিনি যে অভিযোগ করেছিলেন তার সঙ্গে পারিপার্শ্বিক সমস্ত তথ্য প্রমাণ কিন্তু
একেবারে হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজেও সেই বিষয়টা ধরা পড়েছে। তিনি যে ইনহেলার কেনার কথা বলেছিলেন সেটাও অন্যান্য এভিডেন্স থেকে মিলে গিয়েছে, এবং অভিযুক্তদের যে ডিএনএ টেস্ট হয়েছে সেখান থেকেও কিন্তু নির্যাতনের প্রমাণ মিলেছে। অর্থাৎ 25শে জুন 7:30 থেকে 10:50-এর মধ্যে যে ঘটনা ঘটেছিল বলে তরুণী অভিযোগ করেছিলেন, এবং তিনি যে পুঙ্খানুপুঙ্খ বয়ান দিয়েছিলেন সেটা কিন্তু স্পষ্টভাবে মিলে যাচ্ছে অভিযুক্তদের বয়ান এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সাপেক্ষে। সেক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন, যে কারণে আরো 10 দিনের জন্য পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে। যদিও রায়দান এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, তবে যেটা মনে করা হচ্ছে যে আবারও হেফাজতে নিয়ে পুলিশ তদন্তকারীরা তারা কিন্তু আরো বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন, এবং এক্ষেত্রে তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিযুক্তদের আরো বেশ কিছুদিন হেফাজতে নেওয়ার প্রয়োজন, যে কারণে কিন্তু পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে। আরো একটা বিষয় যেটা হচ্ছে আলিপুর আদালতে আমরা যেটা দেখলাম যে আজকে অন্যান্য আইনজীবীরা, যারা জুনিয়র আইনজীবীরা রয়েছেন বা আইন পেশার সঙ্গে যুক্ত যারা রয়েছে, তারা আজকে বিক্ষোভ দেখান, এবং খুব স্বাভাবিকভাবেই আইনের একজন ছাত্রী, তার সঙ্গে এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে, তাকে গণধর্ষিতা হতে হয়েছে, এবং সেই জায়গায় কোথাও গিয়ে এই পেশা তাকে কলুষিত করা হচ্ছে, বা এই পেশার সঙ্গে যারা জড়িত তারাও কোথাও একেবারে মৌমিতা, বুঝে যাচ্ছে অভিযুক্তদের পক্ষে দাঁড়াতে অস্বীকার করে আইনজীবীরা আজকে বিক্ষোভ দেখান। ধন্যবাদ মৌমিতা। আইনজীবীরা কি বলেছেন শোনাবো। দেখুন, আইনের দলে কি শাস্তি হয়েছিল পরে, আগে সবার আগে এই ধর্ষকের যেন কোনো উকিল বাবু না দাঁড়ায়, সেটা সমস্ত আম জনতার একটা আবেদন। আমরা বারকে চিঠি অভিযুক্তদের তরফ থেকে কি বলা হলো, আপনারা কি বলবেন? বুমটা নিজে আমরা যেটা বললাম, দাদা এইদিকে দেখেন, আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই নির্যাতিতাকে অসুস্থ নির্যাতিতা যখন সে মানে শ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন তাকে দিয়ে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসিকুয়েন্টলি আরও টর্চার করা। আমরা এটা বলেছিলাম, আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করবট তো করছিলই, তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স করবট করছে ভার্সন অফ দ্য ভিকটিম, এইটুকুই বলেছিলাম। 10 তারিখ অবধি পুলিশ কাস্টডি প্রেয়ার করেছি, কোর্ট অর্ডার এখনো পাস করেনি, তাই তো? করছেন। ঠিক আছে। ছিল না, কিন্তু আমরা সাবমিশন করেছি যে উনি গেটটা নিজে বন্ধ করেছেন, উনি বোল্ড করেছেন, সো হি ইজ টোটালি ইনটু দ্য ক্রাইম, তো ওকে কোনোভাবেই যেন বেল না দেওয়া হয়। এটা কি সরকার পক্ষ থেকে বলা হয়? না, এটা আমাদের ডিফেন্স থেকে বলা হয়েছে যে 4 নম্বর মানে যারা বেল পিটিশন করছে তারা বলছে ইনি জাস্ট গার্ড, এনার স্যালারি কম এসব বলে এনাকে সাইড করার চেষ্টা করছে, কিন্তু উনি হলো ওয়ান অফ দ্য কনস্পিরেটর, উনিও গেটটা বন্ধ করেছেন, মানে ওনারও অনেক এখানে রোল প্লে আছে। না না। আপনার নাম? অ্যাডভোকেট অয়ন পাল। ফিরছি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটা বিরতির পরে। মেট্রোর পরে এবার মানস ভুঁইয়া কসবা গণধর্ষণ কাণ্ডের ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন মন্ত্রী মানস ভুঁইয়া। ছোট ঘটনা ঘটলেই গেল রব, এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন মন্ত্রী মানস ভুঁইয়া। কি বলেছেন শোনাবো। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। দিস আর দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি। এখন সময় আরো একটা বিরতির। বঙ্গ বিজেপির নয়া নেতা কে হতে চলেছেন, বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন, আগামীকাল মনোনয়ন পেশ রয়েছে, প্রয়োজন পড়লে হবে ভোটাভুটি। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তবে এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন পাল্লা ভারী সংঘ ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যের। বৃহস্পতিবার নয়া সভাপতি ঘোষণা, বাছাইয়ের দায়িত্বে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ। বঙ্গ বিজেপির নয়া নেতাকে আগামীকাল মনোনয়ন পেশ, প্রয়োজন পড়লে হবে ভোটাভুটি। বৃহস্পতিবার নয়া সভাপতি ঘোষণা, পাল্লা ভারী সংঘ ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যের। বাছাইয়ের দায়িত্বে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ। ইতিমধ্যেই আপনারা জানেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
এবারে কে হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ বঙ্গ বিজেপির নয়া নেতা কে হতে চলেছেন, কে রয়েছেন দৌড়ে, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কনসাল্টিং নিউজ এডিটর সুপ্রিয় রায় কর্মকার। সুপ্রিয় দা, বিজেপির রাজ্য সভাপতি বঙ্গে এবারে বিজেপির নয়া নেতা কে হতে চলেছেন, কে রয়েছেন দৌড়ে? দেখো পম্পি, বেশ কয়েক মাস ধরেই কিন্তু একটা জল্পনা চলছিল যে নতুন রাজ্য সভাপতি কে হবেন। কারণ আমরা জানি যে সুকান্ত মজুমদার, যিনি বর্তমান রাজ্য সভাপতি, তার টেনিওর কিন্তু শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও উনি কন্টিনিউ করছেন, কারণ যে নির্বাচনী প্রক্রিয়া রাজ্য সভাপতি বেছে নেওয়ার জন্য, তার জন্য কিছু নিয়ম কানুন, কারণ বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, তার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তারা তাদের রাজ্য সভাপতি নির্বাচন করেন। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে দু একদিন আগেই পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন করার জন্য রবিশঙ্কর প্রসাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেই এই প্রক্রিয়া শুরু হয় এবং আগামীকাল নমিনেশন জমা করবেন এবং ৩ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে নতুন রাজ্য সভাপতি কে হবে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে দৌড়ে কে কে আছেন। সবার আগে বলে রাখি যে সব থেকে আগে আছেন এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার নাম সবার আগে রয়েছেন এবং তিনি আগামীকাল তার নমিনেশন জমা করবেন। এছাড়াও আরো দু একটা নাম আমরা জানি যেগুলো ঘোরাফেরা করছে, যেমন অগ্নিমিত্রা পাল, যেমন জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এবং কেউ কেউ বলছিলেন যে সুকান্ত মজুমদারকে হয়তো 2026-এর ইলেকশন পর্যন্ত রেখে দেওয়া হবে, কারণ যদি এই মুহূর্তে রাজ্য সভাপতি পরিবর্তন করে তাহলে দলের গোষ্ঠী নিয়ে অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু এখন মনে হয় না কেন্দ্রীয় বিজেপি সে পথে হাঁটবেন। তাদের এখন একটা স্থায়ী বিজেপি সভাপতি তারা নির্বাচিত করতে চাইছেন, কারণ আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল হিসাবে বিজেপি একটা ছাপ যথেষ্ট পরিমাণে ফেলেছে এই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। ফলে এখন চাইছেন যে অন্তত একটা স্থায়ী রাজ্য সভাপতির হাতে দায়িত্ব দিয়ে 2026-এর নির্বাচনে লড়া। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের নাম এই কারণে আগে, তিনি যথেষ্ট সুদক্ষ বক্তা, তিনি সংঘ ঘনিষ্ঠ এবং সবার সঙ্গে তার সম্পর্ক ভালো। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন সংগঠনের যে নেতারা আছেন, বিরোধী দলনেতা থেকে শুরু করে তাদের সাংগঠনিক যে মন্ডল সভাপতিরা আছেন, সবার সঙ্গেই সুসম্পর্ক রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। প্লাস তিনি একজন সাংসদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, একদম প্রথম দিককার বিজেপি নেতা হিসেবে তার পরিচয় রয়েছে, ফলে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সবার কাছে এবং সব বক্তব্য, অর্থাৎ একজন বক্তা হিসেবে, স্পোক্স পার্সন হিসেবে তিনি দলের সমস্ত কথা তিনি নিজে বলতে পারেন। সেক্ষেত্রে যদি না কোনো গন্ডগোল হয় বা যদি না কোনো সমীকরণ বদল না হয়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যই চূড়ান্তভাবে রাজ্য সভাপতি হিসেবে তার নাম সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যদি আরো কিছু লোকের নাম পড়ে, অর্থাৎ প্রার্থীর নাম পড়ে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন হবে। কিন্তু আমার কাছে যেটুকু খবর, আগামীকাল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করবেন শ্রমিক ভট্টাচার্য, আর কেউ প্রার্থী হয়তো নাও দিতে পারেন। যদি না দেওয়া হয় তাহলে বৃহস্পতিবারে তার নাম চূড়ান্ত করে ঘোষণা করে দেওয়া হবে। আর যদি প্রার্থী দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো নির্বাচন হবে। সেই নির্বাচন হলেও শ্রমিক ভট্টাচার্য নামই যে শিলমোহর করবে সেটা কিন্তু সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি। পম্পি, অনেক ধন্যবাদ। হাইকোর্টে ফের বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। কি বিষয়ে কি দাবি করা হয়েছে জানাবো একটা ছোট্ট বিরতির পরে। হাইকোর্টে ফের বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় নিয়োগ মামলা, নিয়োগে দুর্নীতি নজরে এসেছে, এমনটাই দাবি করা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে সিবিআই এর আইনজীবীর তরফ থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় নিয়োগ মামলা নিয়ে আজকে শুনানি ছিল, সেই শুনানিতে কি সওয়াল জবাব হলো আর কি প্রশ্ন করা হয়েছে বিচারপতির তরফ থেকে? শিক্ষা এবং কর্মশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে এখানেও কিন্তু টাকার লেনদেন হয়েছে বা দুর্নীতি হয়েছে বলে সিবিআই এর তরফ থেকে আদালতে সেই তথ্য তুলে ধরা হয়েছে। এটা সিবিআই এর বক্তব্য যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষাতে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, সেই অতিরিক্ত শূন্যপদে যে নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ দুর্নীতির অভিযোগ এখানেও কিন্তু স্পষ্ট। তবে কতজন টাকা দিয়েছেন সেটা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়।
সেক্ষেত্রে আলাদাভাবে তদন্ত করতে হবে এবং তার জন্য আলাদাভাবে এফআইআর এর প্রয়োজন, যেখানে কোর্টের অনুমতি লাগবে। তবে আর টাকার বিনিময়ে যে নিয়োগ হয়েছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। আদালতে আজকে বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল, সেখানে সিবিআই তরফ থেকে এই তথ্য তুলে ধরা হয় এবং 4 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেক্ষেত্রে আরো একাধিক বিষয়ে আদালতের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করবে। তবে তাদের শিক্ষা কর্মশিক্ষায় দুর্নীতি হয়েছে এবং সেখানে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, এটা কিন্তু আজকে সিবিআই তরফ থেকে আদালতে জানানো হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি মৌমিতা মিত্র। শারীরশিক্ষা কর্মশিক্ষা নিয়োগ মামলায় আজকে আদালতে শুনানি ছিল। টাকার বিনিময়ে নিয়োগ নজরে পড়েছে, কিন্তু সেই বিষয়ে তদন্তের এখতিয়ার নেই। তদন্ত করতে গেলে এফআইআর করতে হবে, সেক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন। হাইকোর্টে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা, আপনারা আলাদা এফআইআর করতে চাইছেন, সিবিআইকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। সল্টলেকে সপ্তম শ্রেণীর এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা বিস্তারিত জানাবো, তবে একটা ছোট্ট বিরতির পরে। সপ্তম শ্রেণীর ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সেই দেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের বিসি ব্লকের এই ঘটনা। শহরের নামী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী খুনের অভিযোগ পরিবারের। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। আর সন্তোষ, প্রথম কাদের নজরে আসে সপ্তম শ্রেণীর ছাত্রীর দেহ? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে প্রাথমিক কি অনুমান করা হচ্ছে? দেখো বম্পি, তোমায় জানাবো, সল্টলেকের বিসি ব্লকের সরকারি আবাসনের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় একটি তরুণীর, যিনি সপ্তম শ্রেণীর ছাত্রী অদ্রিজা সেনের দেহ পাওয়া যায়। তারপরে তোমায় জানাবো, এই আবাসনের নিচে যখন পড়ে থাকে তার দেহ, তখন পরিবারের তরফ থেকে একটি অভিযোগ করা হয় বিধাননগর উত্তর থানায়। এবং তোমাকে জানাবো, সেই উত্তর থানায় অভিযোগ করা হয়েছে কি তার মেয়ে সুসাইড করতে পারে না, এবং অভিযোগ করেছেন তার বাবা। এবং যখন রবিবারের ঘটনা, যেখানে তার বাবা বাড়ির জিনিসপত্র কিনতে বাজারে গেছিলেন, সেই সময় তার মেয়ে বয়স 13, তার সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি, এবং তিনি নিজের মায়ের সাথে ফোনে কথা বলছেন। বেশ 20 মিনিটের মধ্যে তিনি অর্ধেক খাওয়া ছেড়ে তার জুতো নিচে ছিল এবং বাড়ি নিচে ছিল, কিন্তু ছাদে 4 তলা কি করে উঠে যায় প্রশ্ন তুলছেন তার বাবা। তারপরে এসে দুপুরবেলা দেখছেন কি আবাসনের যে বাড়ির যে ফ্ল্যাটের নিচে, সেখানে তার রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। তারপরে তার থেকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে সল্টলেকে, সেখানে ভর্তি করে, কিন্তু গতকাল তার মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই বিধাননগর যে মহকুমা হাসপাতালে তার দেহকে নিয়ে যায়, তারপরে আরজিকর হাসপাতালে নিয়ে গেছে তার দেহ ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রাইমারি ভাবে জানা যাবে প্রাথমিকভাবে কি তার মৃত্যু কি কারণে। কিন্তু পরিবারের অভিযোগ, অর্থাৎ এই তরুণী যিনি এই ছাত্রী যিনি ঝাঁপ দিয়েছেন, তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিধাননগর উত্তর থানায় কি তার মেয়ে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না বা তিনি সুসাইড করতে পারেন না। অর্থাৎ একরকমের বলা যেতে পারে কি কেউ এই ঘটনার সাথে যুক্ত আছে, সেই ধরনের এফআইআর করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। ইতিমধ্যে তদন্ত নেমেছে উত্তর থানা পুলিশ। এবং এই ছাত্রীর বাবা তিনি অভিযোগ করছেন কি এই যে আবাসন, যে সরকারি আবাসন যেখানে তার বাড়ির নিচে ফ্ল্যাটের নিচে পাওয়া গেছে দেহ, সেইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং নিরাপত্তাহীন তারা আছেন, এবং নিরাপত্তাহীন পুরো আবাসনের লোকজনরা থাকেন, কেন কি কোনো সিকিউরিটি গার্ড থাকে না। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই মৃত ছাত্রীর পরিবার। ধন্যবাদ সন্তোষ। মৃত ছাত্রীর বাবা কি জানাচ্ছেন শোনাবো। এফআইআর অভিযুক্ত করেছি যে এটা মানে সেলফ সুইসাইড হতে পারে না। আমাদের আবাসন কিন্তু সুরক্ষিত নয়, এবং এটা আপনি যে কোনো সিনিয়র সিটিজেন যারা আছেন, আবাসিকরা আছেন, যারা অনেকদিন আছেন, তাদের জানতে জিজ্ঞেস করলে একই কথা বলবে। এই ব্যাপারে কারোর সঙ্গে কারোর মতামতের পার্থক্য, কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। এখন আমি পার্সোনালি একটা সিসি ক্যামেরা করতে পারতাম, কিন্তু আলাদাভাবে নেই। আপনার এমনকি গার্ড তো নেই, এমনি সুরক্ষিত নয়। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ভুয়ো এপিক সংক্রান্ত বিষয় নিয়ে দিল্লি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের এক প্রতিনিধি দল। সমস্যা সমাধানে একগুচ্ছ দাবি পেশ করলো তারা। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করার আর্জি জানিয়েছে প্রতিনিধি দলটি।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার ভোট। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে একাধিক প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। সংশোধনের কাজ করতে গিয়ে একাধিক নির্দেশিকা কমিশন জারি করেছে। প্রতিটি রাজ্যে পাঠানো হয়েছে সংশোধন নিয়ে কমিশনের নয়া নির্দেশিকা। স্পেশাল ইনসেন্টিভ রিভিশন নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশিকা নিয়ে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। 5 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। একগুচ্ছ প্রস্তাব দেয় প্রতিনিধি দলটি। সেই সঙ্গে নিরপেক্ষ হয়ে কাজ করার জন্য আর্জি জানিয়েছে কমিশনকে। सब मिलके हम लोग इलेक्शन कमीशन में गए थे। हमारे लीडर ममता बनर्जी उन्होंने गणतंत्र के ऊपर अपना फेथ व्यक्त करते हुए इलेक्शन कमीशन को सम्मान देती है। उस लिहाज से हमने ये स्पष्ट किया है उन्हें, सेंट्रल फोर्स अंदर जाता है, बूथ के अंदर जाता है और कहीं कहीं जगह देखा गया है वोटर को प्रभावित करता है। तो इसके लिए हमने उन्हें सुझाव दिया कि अगर सेंट्रल फोर्स रहे तो स्टेट पुलिस भी रहे, दोनों रहे अंदर में। और जहां पर बूथ के अंदर जहां पोलिंग होता है उसमें कोई फोर्स ना जाए। एक अगर कोई गंडगोल हुआ कहीं पर वो वीवीएम छिनताई हुआ, दूसरा हो गया, नहीं तो नहीं जाए। 2024 में जो इलेक्शन हुआ है उसको क्यों नहीं बेस्ट लेवल पकड़ता है? आप 2003 के क्यों पकड़ता है? और 2003 से 2024 जो जिसको एनरोल्ड हो गया वोटर, उनके जो वोट दिया, आप कैसे डिलीट करने सकते हैं? आप कैसे डेट ऑफ बर्थ का आप क्यों उसने बोला ठीक है 2024 में जो इलेक्शन हुआ है उसको बेस्ट लेवल करने के लिए कंसीडर करेंगे। हम लोग को जो बोला ना आज के वो जो फिरोज जी ने जो बोला और हमने इसके हम लोग जो पॉइंट बोला उसमें उन्होंने बोला 3-4 पॉइंट बहुत अच्छा पॉइंट है। ये सुझाव बहुत डिस्कशन अच्छा हुआ, वेरी फ्रेंडली डिस्कशन। वी हैव ए रेस्पेक्ट फॉर द इलेक्शन कमीशन ऑफ इंडिया। ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের এক নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তাতে বলা হয়েছিল 1987 থেকে 2004 সালে জন্মানো ব্যক্তিদের ফর্মে জন্মস্থানের প্রমাণ নথি এবং তাদের বাবা অথবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের নথি জমা দিতে হবে। 2004 পর যাদের জন্ম তাদেরকেও একই নথি জমা দেওয়ার কথা বলা হয়। যদিও সোমবার সেই নির্দেশিকা থেকে সরে আসে কমিশন, প্রমাণ নথি লাগবে না বলে জানায়। এরপরেই কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। প্রাইম টাইমে আজকের মতো এই পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল লাইন স্বপ্নার সঙ্গে।